মেয়েরা কেমন আছো? আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো? আমরা আসলে এমন একটা কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে দিন পার করছি। এখানে ভালো থাকা কষ্টকর, তবু এর মধ্যেই আমাদের ভালো থাকতে হবে। এর মধ্যে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মানসিকভাবে খুব শক্ত থাকতে হবে। তো আমি আজকে যে চ্যাপ্টার পড়বো, ইকোনোমেট্রিক্সের অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারের নাম সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল। তো ইকোনোমেট্রিক্স পড়ার আগে আমাদেরকে একটু রিকল করতে হবে আগে আমরা কি পড়েছি, মনে আছে কিনা। অনেক দিন যেহেতু আমাদের পড়াশোনা থেকে আমরা রিটায়ার ছিলাম, তাই আমাদের আরেকটু পিছনে ফিরে দেখে আসি যে ইকোনোমেট্রিক্স কি কি। আমরা ইকোনমিক্সে অনেক ল পড়েছি, যেমন ডিমান্ড ল, সাপ্লাই ল, ফিলিপস কার্ভ, অ্যাঞ্জেল কার্ভ ইত্যাদি। এখন এই যে লগুলো, এখানে দুই বা ততোধিক চলকের মধ্যে সম্পর্ক দেখানো হয়। তো এই সম্পর্ক ইকোনমিক্স কিন্তু সংখ্যাগতভাবে দেখাতে পারে না। এই সংখ্যাগত ধারণার জন্য আমাদের ইকোনোমেট্রিক্স পড়তে হয়। যেমন ডিমান্ড লতে আমরা পড়ি, দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। এখন দাম বাড়লে যে চাহিদা কমছে, এটা কতটুকু কমছে, এই যে পরিমাপ কতটুকু কমে কতটুকু বাড়ে, এটা ইকোনোমেট্রিক্স থেকে জানা যায়। তোমরা হয়তো বলতে পারো কেন, এটা তো আমরা ডিমান্ড ফাংশন থেকে জানতে পারি। তো এই ডিমান্ড ফাংশনটা আসলো কোথা থেকে? এটা ইকোনোমেট্রিক্স থেকে এসেছে। তাহলে আমরা বলতে পারি ইকোনোমেট্রিক্স কি? ইকোনোমেট্রিক্স হচ্ছে ইকোনমিক্স ল, ফেনোমেনা, থিওরি ইত্যাদির কোয়ান্টিটিভ অ্যানালাইসিস, অর্থাৎ সংখ্যাগত বিশ্লেষণ। অর্থনৈতিক ধারণার সংখ্যাগত বিশ্লেষণ হচ্ছে ইকোনোমেট্রিক্স। আমরা যদি অন্যভাবে বলি তাহলে বলতে পারি ইকোনোমেট্রিক্স হচ্ছে ইকোনমিক্স ল, ফেনোমেনা, থিওরি ইত্যাদি অ্যানালাইসিসের জন্য সায়েন্টিফিক অ্যাপ্রোচ। তো ইকোনোমেট্রিক্সকে আমরা সংক্ষেপে বলি ইকোট্রিক্স। এখন আমরা আজকে যে টপিকস পড়ব সেটা হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন ফাংশনের অর্ডিনারি লিস্ট স্কয়ার মেথড। তো আমাদেরকে প্রথমে জানতে হবে সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল কি। এখন আমরা এই সিম্পল লিনিয়ার রিগ্রেশন ফাংশনের প্রত্যেকটা ওয়ার্ডকেই ব্যাখ্যা করতে পারি। সিম্পল কেন? সিম্পল এর কারণে আমরা মাত্র দুইটা ভেরিয়েবল নিয়ে কাজ করছি। আমরা y = a plus bx, এখানে মাত্র দুইটা চলক রয়েছে y এবং x। এখানে দুইটা চলক নিয়ে কাজ করা হয় বলে একে সিম্পল বলা হয়। আমরা যদি এইরকম মডেল নিয়ে কাজ করতাম a plus bx plus cz, তাহলে একে সিম্পল বলা হতো না। এখন লিনিয়ার কি? লিনিয়ার এর কারণে যে আমাদের অপেক্ষকটি প্যারামিটারসের দিক থেকে অবশ্যই লিনিয়ার হতে হবে। তাহলে আমরা দেখি y i = beta 1 plus beta 2 x। এখানে আমাদের প্যারামিটারস বেটা 1 এবং বেটা 2 লিনিয়ার, অর্থাৎ আমাদের এই মডেলটি যদি প্যারামিটারসের দিক থেকে লিনিয়ার হয় তাহলে আমরা বলবো মডেলটি লিনিয়ার। তাহলে আমাদের সিম্পল লিনিয়ার রিগ্রেশন। এখন এই রিগ্রেশন কি? রিগ্রেশন হচ্ছে গোয়িং ব্যাক। গোয়িং ব্যাক কেন বলছি? গোয়িং ব্যাক এ কারণে বলছি যে আমাদেরকে পাস্ট ডাটার উপর ভিত্তি করে ফিউচারকে প্রেডিক্ট করতে হয়। যে কেইনশিয়ান কনজাম্পশন ফাংশন পড়েছিলাম সেখানে আমাদের ইনকামের সাথে কনজাম্পশন এক্সপেন্ডিচারের সম্পর্ক দেখানো হয়েছিল। এখন এই কনজাম্পশন এক্সপেন্ডিচার এবং ইনকামের পাস্ট ডাটাকে কালেক্ট করে ফিউচারকে প্রেডিক্ট করতে হয় এই রিগ্রেশনের মাধ্যমে। এ কারণে একে গোয়িং ব্যাক বলা হয়। অর্থাৎ আমরা যদি
ফাংশন জেনারেট করি তাহলে কিভাবে জেনারেট করি, y1x, যেখানে y কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অথবা ইকোনোমেট্রিক্সে আমরা বলবো রিগ্রেসেন্ট, এবং x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা এক্সপ্লেনেটরি ভেরিয়েবল। আচ্ছা, এখন আমরা যে কেইনশিয়ান কনজাম্পশন ফাংশন পড়েছিলাম সেখানে আমরা পাস্ট ডেটার উপর ভিত্তি করে ফিউচার কনজাম্পশনকে প্রেডিক্ট করতে চাই, ফরকাস্ট করতে চাই, সেটাই তো আমাদের রিগ্রেশন। অর্থাৎ রিগ্রেশন কি করে, রিগ্রেশন হচ্ছে পাস্ট ডেটার উপর ভিত্তি করে ফিউচারকে প্রেডিক্ট করে। যেমন 2015 থেকে 2020 সালের ডেটার উপর ভিত্তি করে 2025 সালে কনজাম্পশন এক্সপেন্ডিচার কি হতে পারে সেটা প্রেডিক্ট করা হয়। তাহলে আমরা যে কনজাম্পশন এক্সপেন্ডিচার ফরকাস্ট করছি, প্রেডিক্ট করছি, সেটা কি অ্যাকচুয়াল কনজাম্পশন এক্সপেন্ডিচার নাকি এক্সপেক্টেড কনজাম্পশন এক্সপেন্ডিচার? অবশ্যই এক্সপেক্টেড কনজাম্পশন এক্সপেন্ডিচার। এই এক্সপেক্টেড কনজাম্পশন এক্সপেন্ডিচারকে বলা হয় ডিটারমিনিস্টিক PRF। এখন ডিটারমিনিস্টিক PRF কি? পপুলেশন রিগ্রেশন ফাংশন। তো পপুলেশন কেন বলা হচ্ছে? পপুলেশন রিগ্রেশন ফাংশনে পপুলেশন এই কারণে বলা হয় যে এই ফাংশনটি জেনারেট করা হয় পপুলেশন ডেটার উপর ভিত্তি করে। আর রিগ্রেশন কেন বলা হচ্ছে? আমরা আগেই বললাম যে পাস্ট ডেটার উপর ভিত্তি করে ফিউচারকে প্রেডিক্ট করা, এবং এই কনজাম্পশন এবং ইনকামের মধ্যে সম্পর্ক দেখানো হয় যে উপায়ে, সেটা হচ্ছে ফাংশন। তাহলে আমরা PRF কে কিভাবে ফাংশনের সাহায্যে লিখতে পারি? এক্সপেক্টেড value of yi given that xi is equal to beta 1 plus beta 2 xi। অর্থাৎ আমাদের প্রেডিক্টেড অথবা ফরকাস্টিং অথবা এক্সপেক্টেড কনজাম্পশন এক্সপেন্ডিচার, এই এক্সপেক্টেড কনজাম্পশন এক্সপেন্ডিচার ডিপেন্ড করছে কিসের উপর? ইনকামের উপর। এবং আমরা যে অপেক্ষকটি লিখেছি সে অপেক্ষকটিতে বেটা 1 হচ্ছে ইন্টারসেপ্ট টার্ম এবং বেটা 2 হচ্ছে স্লোপ কোফিশিয়েন্ট। এখন কেইনশিয়ান কনজাম্পশন ফাংশন যদি হয় আমাদের এই ফাংশনটি, তাহলে আমাদের এই ইন্টারসেপ্ট টার্ম কি বোঝাচ্ছে? এই ইন্টারসেপ্ট টার্মটি বোঝাচ্ছে অটোনোমাস কনজাম্পশনকে। অটোনোমাস কনজাম্পশন কি? অটোনোমাস কনজাম্পশন হচ্ছে এই ইনকাম এক্স যদি 0 হয় তাহলেও মানুষ কিন্তু কিছু ভোগ করে, এই অংশটুকুকে, এই ভোগকে বলা হয় অটোনোমাস কনজাম্পশন, এবং সেটা ইন্টারসেপ্ট টার্ম দিয়ে আমরা চিহ্নিত করেছি। এবং বেটা 2 কি? বেটা 2 হচ্ছে স্লোপ কোএফিসিয়েন্ট। আমরা যদি কনজাম্পশন ফাংশন নিয়ে এক্সপ্লেইন করি তাহলে আমরা এটা বলবো MPC, অর্থাৎ এক একক ইনকাম বৃদ্ধি পেলে কনজাম্পশন এক্সপেন্ডিচার কি পরিমাণ বৃদ্ধি পায় সেটাকে আমরা বেটা 2 দিয়ে দেখাই, অর্থাৎ বেটা 2 হচ্ছে আমার MPC। এখন আমরা ডিটারমিনিস্টিক পপুলেশন রিগ্রেশন ফাংশনকে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব, এবং চিত্রের সাহায্যে ব্যাখ্যা করলে তাকে বলা হয় পপুলেশন রিগ্রেশন লাইন। তো পপুলেশন রিগ্রেশন লাইন দেখানোর জন্য আমরা সঞ্চার পথ, তো এই এক্সপেক্টেড কনজাম্পশন এক্সপেন্ডিচার দিয়ে আমি একটা লাইন যদি অঙ্কন করি তাহলে সেটি আমি এই লাইনটি পাই, এবং এই লাইনটি হচ্ছে আমার পপুলেশন রিগ্রেশন লাইন। কোন পপুলেশন রিগ্রেশন লাইন? আমার ডিটারমিনিস্টিক পপুলেশন রিগ্রেশন লাইন।
নন ডিটারমিনিস্টিক পপুলেশন রিগ্রেশন ফাংশন অথবা স্ট্যাটিস্টিক পপুলেশন রিগ্রেশন ফাংশন অথবা র্যান্ডম পপুলেশন রিগ্রেশন ফাংশনটা কি? এটা হচ্ছে yi ইজ ইকুয়াল টু বেটা 1 প্লাস বেটা 2 xi প্লাস ui। এখানে ui হচ্ছে ডিস্টারবেন্স টার্ম বা এরর টার্ম। এখন এই অ্যাকচুয়াল কনজাম্পশন এক্সপেন্ডিচারটা তাহলে আমরা কিভাবে পাচ্ছি? এই যে টার্মটা, এটা হচ্ছে আমাদের ডিটারমিনিস্টিক পপুলেশন রিগ্রেশন ফাংশন। আমরা এখানে এই টার্মটা কি? এই টার্মটা হচ্ছে আমাদের পপুলেশন। এই টার্মটা কি? এই টার্মটি হচ্ছে আমাদের এই ডিটারমিনিস্টিক পপুলেশন রিগ্রেশন ফাংশন, যাকে আমরা এই এক্সপেক্টেড ভ্যালু অফ yi given that xi দিয়ে চিহ্নিত করেছি। অর্থাৎ এই অংশটুকু হচ্ছে আমার এই অংশটুকু। এই ডিটারমিনিস্টিক পপুলেশন রিগ্রেশন ফাংশনের সাথে আমি যখন এরর টার্ম যোগ করেছি তখন আমার অ্যাকচুয়াল কনজাম্পশন এক্সপেন্ডিচার পেয়েছি। আমার অ্যাকচুয়াল কনজাম্পশন এক্সপেন্ডিচার হচ্ছে yi is equal to expected value of yi given that xi plus ui। এখন এইটা আর এটার মধ্যে পার্থক্য কি? অর্থাৎ ডিটারমিনিস্টিক পপুলেশন রিগ্রেশন ফাংশন এবং নন ডিটারমিনিস্টিক পপুলেশন রিগ্রেশন ফাংশন এর মধ্যে পার্থক্য কি? এর মধ্যে পার্থক্য হচ্ছে যে আমরা এই এক্সপেক্টেড কনজাম্পশন এক্সপেন্ডিচারের সাথে যখন এরর টার্মটা যোগ করলাম তখন আমরা অ্যাকচুয়াল কনজাম্পশন এক্সপেন্ডিচার পাচ্ছি। তো এই অ্যাকচুয়াল কনজাম্পশন এক্সপেন্ডিচার এবং আমাদের ডিটারমিনিস্টিক কনজাম্পশন এক্সপেন্ডিচার এর মধ্যে পার্থক্য কি? এর মধ্যে পার্থক্য দেখানোর জন্য আমরা ধরে নিই যে আমরা 4 জন ব্যক্তির কনজাম্পশন এক্সপেন্ডিচার এবং ইনকাম নিয়ে আলোচনা করছি। তো 4 জন ব্যক্তির গড় কনজাম্পশন এক্সপেন্ডিচার হচ্ছে 45 টাকা। আমরা ধরে নিচ্ছি আমরা 4 জন ব্যক্তির কনজাম্পশন এক্সপেন্ডিচার এবং ইনকাম লেভেল নিয়ে আলোচনা করছি। এখন ইনকাম লেভেল যখন 100 টাকা, তখন ওই 4 জন ব্যক্তিকে আলাদাভাবে জিজ্ঞাসা করা হলো, ভাই তোমার কনজাম্পশন এক্সপেন্ডিচার কত? যখন ইনকাম 100 টাকা, সে বলল 48 টাকা। আরেকজনকে জিজ্ঞাসা করা হলো, সে বলল 46 টাকা। আরেকজনকে জিজ্ঞাসা করা হলো, সে বলল 44 টাকা। আরেকজনকে জিজ্ঞাসা করা হলো, সে বলল 42 টাকা। তো এই 4 জনের গড় কনজাম্পশন এক্সপেন্ডিচার হচ্ছে 45 টাকা। অর্থাৎ এই 4 জনের যে গড় কনজাম্পশন এক্সপেন্ডিচার যেটা আমরা প্রেডিক্ট করেছি, সেই প্রেডিক্টেড বা এক্সপেক্টেড কনজাম্পশন এক্সপেন্ডিচার হচ্ছে আমার 45 টাকা, যাকে আমরা এটা দিয়ে এই টার্মটি দ্বারা চিহ্নিত করেছি। তাহলে আমাদের ইউআইটা কি? ইউআই অর্থাৎ ডিস্টারবেন্স টার্মটা আমরা কিভাবে পাচ্ছি? আমরা ডিস্টারবেন্স টার্মটি পাচ্ছি অ্যাকচুয়াল কনজাম্পশন এক্সপেন্ডিচার থেকে এক্সপেক্টেড কনজাম্পশন এক্সপেন্ডিচার বাদ দিচ্ছি। অর্থাৎ আমাদের ইউআই সমান এই ওয়াইআই মাইনাস এক্সপেক্টেড কনজাম্পশন এক্সপেন্ডিচার। এই যদি আমরা চিত্রের সাহায্যে দেখাই যে যখন ইনকাম লেভেল x অন তখন কনজাম্পশন এক্সপেন্ডিচার, অ্যাকচুয়াল কনজাম্পশন এক্সপেন্ডিচার হচ্ছে y1 এবং এখানে এক্সপেক্টেড কনজাম্পশন এক্সপেন্ডিচার হচ্ছে এই নীল দাগের উপর এই গোল বৃত্ত এখানে। এই যে হলুদ অংশটুকু, এটা হচ্ছে আমার এই অ্যাকচুয়াল y থেকে এক্সপেক্টেড y বা অ্যাকচুয়াল কনজাম্পশন এক্সপেন্ডিচার থেকে এক্সপেক্টেড কনজাম্পশন এক্সপেন্ডিচার বিয়োগ করে আমি এই হলুদ এই ডটগুলো পাচ্ছি। এই অংশটুকুই হচ্ছে আমার UI1, অর্থাৎ x1 এর সাথে সম্পর্কিত আমার ডিস্টারবেন্স টার্ম হচ্ছে U1। একইভাবে যখন ইনকাম লেভেল x2 তখন অ্যাকচুয়াল কনজাম্পশন এক্সপেন্ডিচার হচ্ছে এই যে এখান থেকে এই অংশটুকু এবং
এখানে ডিস্টারবেন্স টার্মটা কি? এখানেও ডিস্টারবেন্স টার্ম আমরা এই Y2 থেকে যখন এই কনজাম্পশন এক্সপেন্ডিচার বাদ দিয়েছি তখন আমরা U2 ডিস্টারবেন্স টার্ম পেয়েছি এবং সেটাকে আমরা এই হলুদ অংশটুকু দিয়ে দেখিয়েছি। এভাবে আমরা ডিটারমিনিস্টিক পপুলেশন রিগ্রেশন ফাংশন, নন ডিটারমিনিস্টিক পপুলেশন রিগ্রেশন ফাংশন, পপুলেশন রিগ্রেশন লাইন এবং ডিস্টারবেন্স টার্মকে ব্যাখ্যা করতে পারি। এখন আমরা পড়ব স্যাম্পল রিগ্রেশন মডেল। স্যাম্পল রিগ্রেশন কেন? স্যাম্পল রিগ্রেশন ফাংশন এই কারণে বলবো যে এটা হচ্ছে স্যাম্পল ডেটার উপর ভিত্তি করে আমরা এই রিগ্রেশন ফাংশনকে জেনারেট করি। স্যাম্পল ডেটার উপর ভিত্তি করে কেন? আমাদের পপুলেশন বিশাল বড় হয়, অনেক বড় হয়। এই পপুলেশন নিয়ে কাজ করা অনেক সময় সাপেক্ষ, অনেক কষ্ট সাপেক্ষ। এ কারণে আমাদেরকে স্যাম্পল ডেটা নিয়ে কাজ করতে হয়। তো স্যাম্পল ডেটা নিয়ে কাজ করতে হলে ডেটার উপর ভিত্তি করে আমাদের ফিউচারকে প্রেডিক্ট করতে হয়। তো ফিউচারকে প্রেডিক্ট যেহেতু করতে হয় তাহলে আমাদের এক্সপেক্টেড এসআরএফ পাই, যাকে আমরা ডিটারমিনিস্টিক এসআরএফ বলছি। অর্থাৎ এটা অ্যাকচুয়াল নয়, এটা হচ্ছে প্রেডিক্টেড বা ফরকাস্টেড। আমাদের এই ওয়াই ক্যাপ ইজ ইকুয়াল টু বেটা 1 ক্যাপ প্লাস বেটা 2 ক্যাপ এক্সআই, এটা হচ্ছে আর কিছুই না। আমরা যে পপুলেশন রিগ্রেশন, আমাদের পপুলেশন নিয়ে কাজ করা সব সময় হয় না। এ কারণে আমরা স্যাম্পল ডেটা নিয়ে কাজ করব এবং স্যাম্পল ডেটা নিয়ে কাজ করে আমরা যে এই ওয়াই পাবো সেই ওয়াইটা আর কিছুই নয়, সেটা হচ্ছে আমাদের এক্সপেক্টেড কনজাম্পশন এক্সপেন্ডিচার বা এক্সপেক্টেড ওয়াই। বেটা 1 ক্যাপ কি? বেটা 1 ক্যাপ হচ্ছে বেটা 1 এর এস্টিমেটর এবং বেটা 2 ক্যাপ হচ্ছে বেটা 2 এর এস্টিমেটর। অর্থাৎ আমাদের এই যে পিআরএফ, ডিটারমিনিস্টিক পিআরএফ, এই ডিটারমিনিস্টিক পিআরএফকে আমরা নির্ণয় করতে পারি না। এই কারণে আমাদেরকে স্যাম্পল ডেটার উপর ভিত্তি করে কাজ করতে হয় এবং স্যাম্পল ডেটার উপর ভিত্তি করে আমরা ডিটারমিনিস্টিক এসআরএফ জেনারেট করি, যেটা হচ্ছে আমার ওয়াই ক্যাপ ইজ ইকুয়াল টু বেটা 1 ক্যাপ প্লাস বেটা 2 ক্যাপ এক্সআই এবং এই ডিটারমিনিস্টিক এসআরএফ এই পিআরএফ এর প্রতিনিধিত্ব করে। এখন নন ডিটারমিনিস্টিক এসআরএফ কি? নন ডিটারমিনিস্টিক এসআরএফ হচ্ছে আমাদের এই এক্সপেক্টেড বা এস্টিমেটেড ওয়াই এর সাথে এস্টিমেটেড ডিস্টারবেন্স টার্ম যোগ করে আমরা যে মান পাই সেটা হলো আমার এসআরএফ বা স্ট্যাটিস্টিক অর নন ডিটারমিনিস্টিক এসআরএফ। এখন তোমরা প্রশ্ন করতে পারো, আমরা ওয়াই আই সমান করলাম বেটা 1 প্লাস বেটা 2 এক্সআই প্লাস ইউআই, আবার ওয়াই আই সমান বেটা 1 ক্যাপ প্লাস বেটা 2 ক্যাপ এক্সআই প্লাস ইউআই ক্যাপ। এই দুইটা কেন? অর্থাৎ একই ওয়াই আই সমান দুই ধরনের উপাদান কেন? এটা ব্যাখ্যা করার জন্য আমরা একটু বিস্তারিতভাবে আমাদের একটু আলোচনা করতে হবে। ধরে যাক দুইজন ব্যক্তি, আমি এবং তুমি, আমরা সিদ্ধান্ত নিলাম যে বাংলাদেশে 2025 সালে জনগণের কনজাম্পশন এক্সপেন্ডিচার এবং ইনকাম লেভেল কত হতে পারে এটা আমরা প্রেডিক্ট করতে চাই। এবং এই উদ্দেশ্যে আমি কি করলাম? আমি সারা বাংলাদেশের মানুষের কনজাম্পশন এক্সপেন্ডিচার এবং ইনকামের ডেটা কালেক্ট করলাম। এবং এই উদ্দেশ্যে আমি কি করলাম? আমি সারা বাংলাদেশের মানুষের মান্থলি কনজাম্পশন এক্সপেন্ডিচার এবং ইনকামের ডেটা কালেক্ট করলাম। এই ইনকাম এবং কনজাম্পশনের সাথে সম্পর্ক দেখিয়ে আমি যে মডেলটি পেলাম সেই মডেলটি হচ্ছে আমার এই ওয়াই আই ইজ ইকুয়াল টু বেটা 1 প্লাস বেটা 2 এক্সআই প্লাস ইউআই। আর তুমি সিদ্ধান্ত নিয়েছো যে না, আমি এত ডেটা নিয়ে কাজ করতে পারছি না, আমি বাংলাদেশের 10টা জেলার মানুষের কনজাম্পশন এক্সপেন্ডিচার এবং ইনকাম লেভেল নিয়ে কাজ করে আমি 2025 সালে বাংলাদেশের জনসংখ্যার
কনজাম্পশন এক্সপেন্ডিচার কত হতে পারে সেটা প্রেডিক্ট করতে চাই। তুমি 10টা জেলার উপর কাজ করে যে রিগ্রেশন মডেলটি পেয়েছো সেই রিগ্রেশন মডেলটি হচ্ছে এই ওয়াই ইজ ইকুয়াল টু বেটা 1 ক্যাপ প্লাস বেটা 2 ক্যাপ এক্স আই প্লাস ইউআই ক্যাপ। তার মানে সবসময় পপুলেশন ডেটার উপর ভিত্তি করে কাজ করা সম্ভব হয়ে ওঠে না। কারণ কি, এটা সময় সাপেক্ষ, কষ্ট সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ। এ কারণে এই পপুলেশন ডেটার পরিবর্তে স্যাম্পল ডেটা নিয়ে বেশিরভাগ সময়ই কাজ করা হয়। এইটাই হচ্ছে এই দুই ওয়াইয়ের মধ্যে পার্থক্য। এখন আমরা ডিটারমিনিস্টিক এসআরএফ এবং নন ডিটারমিনিস্টিক এসআরএফকে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করব। চিত্রের সাহায্যে ব্যাখ্যা করার জন্য আমরা আগের মতোই ভূমি অক্ষে এক্স নেই এবং লম্ব অক্ষে ওয়াইকে দেখাই। এখন এই লাইনটি হচ্ছে আমার এসআরএফ। কোন এসআরএফ? ডিটারমিনিস্টিক এসআরএফ বা এস্টিমেটেড কনজাম্পশন ভ্যালু। তাহলে নন ডিটারমিনিস্টিক এসআরএফ কি? দেখো, আমাদের ইনকাম লেভেল যখন x1 হয় তখন অ্যাকচুয়াল কনজাম্পশন এক্সপেন্ডিচার হচ্ছে y1 এবং তখন এস্টিমেটেড কনজাম্পশন এক্সপেন্ডিচার কি? এস্টিমেটেড কনজাম্পশন এক্সপেন্ডিচার হচ্ছে এই y1 ক্যাপ, x1 এর সাথে রিলেটেড আমার এস্টিমেটেড। তাহলে এইটা আমরা কিভাবে পাচ্ছি? এটা পাচ্ছি আমি এস্টিমেটেড কনজাম্পশন এক্সপেন্ডিচারের সাথে এই ডিস্টারবেন্স টার্ম বা ইউআই ক্যাপ যোগ করে। এটাই আমরা এই সমীকরণের সাহায্যে দেখিয়েছি। অর্থাৎ নন ডিটারমিনিস্টিক বা অ্যাকচুয়াল কনজাম্পশন এক্সপেন্ডিচার হচ্ছে এস্টিমেটেড কনজাম্পশন এক্সপেন্ডিচার প্লাস ডিস্টারবেন্স টার্ম বা এরর টার্ম। এটাই চিত্রের সাহায্যে দেখানো হয়েছে। অর্থাৎ এস্টিমেটেড কনজাম্পশন এক্সপেন্ডিচার প্লাস এই এরর টার্ম, এই দুইটা মিলে হচ্ছে y1 বা অ্যাকচুয়াল কনজাম্পশন। এটাই হলো ডিটারমিনিস্টিক এবং নন ডিটারমিনিস্টিক এসআরএফ এর পার্থক্য যা আমরা। তাহলে আজকে আমরা বললাম ইকোনোমেট্রিক্স কি এবং ইকোনোমেট্রিক্স কিভাবে ইকোনমিক্স ল, ফেনোমেনা ইত্যাদিকে সংখ্যাগতভাবে পরিমাপ করে। এরপরে পড়েছি ডিটারমিনিস্টিক পপুলেশন রিগ্রেশন ফাংশন কি, নন ডিটারমিনিস্টিক পপুলেশন রিগ্রেশন ফাংশন কি, ডিটারমিনিস্টিক এসআরএফ কি এবং নন ডিটারমিনিস্টিক এসআরএফ কি, এবং এদেরকে আমরা চিত্রের সাহায্যে দেখিয়েছি। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।